নেতারহাট ও লোধ জলপ্রপাত দেখে আমরা চলেছি বেতলা ফরেস্ট দেখতে। নেতারহাট ও লোধ ফলসের ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। লিঙ্কটি ওপরের আই বটমে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। লোধ ফলস থেকে বেতলা ফরেস্টের দূরত্ব 94 কিলোমিটার। রাঁচি থেকে বেতলা ফরেস্টের দূরত্ব 170 কিলোমিটার আর ডালটনগঞ্জ শহর থেকে দূরত্ব মাত্র 25 কিলোমিটার। ঘন্টা দুয়েক জার্নি করে আমরা পৌঁছে গেলাম বেতলা ফরেস্ট এলাকায়। উঠলাম বেতলা ফরেস্টের মেন গেট থেকে 400 মিটার দূরে আরাধ্যা রিসর্টে। বেতলাতে এসে উঠলাম ইউথ হোস্টেলে, যদিও ইউথ হোস্টেলটা এখন নাম পরিবর্তন হয়ে আরাধ্যা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হয়েছে। প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে এটা। এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনারা যদি কখনো আসেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এই ফোন নাম্বারটা যোগাযোগের। এই হচ্ছে রিসিপশন। ঝাড়খণ্ড ট্যুরিজমের যে এখানে বাংলোটা আছে বনবিহার, সেই বনবিহার বাংলোর 2-3টে বিল্ডিং পরেই হচ্ছে এই হোটেলটা বা রিসর্টটা। মোটামুটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ রিজনেবল দাম। আমাদের ঘরটা হচ্ছে দোতলায়। এই হচ্ছে আমাদের রুম, 203 নম্বর রুম। 3 জনে আছি আমরা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। প্রত্যেকটা রুমে একটা করে ব্যালকনি আছে, এটাতেও আছে। এখানে প্রচুর হনুমানের উৎপাত, চারিদিকে প্রচুর হনুমান। সবসময় জানলা দরজা খোলা রাখা মুশকিল। টয়লেট, বেসিন, গিজার রয়েছে, একটা বাংলা টাইপের ল্যাট্রিন, আর একটা নিচে রয়েছে পাশে ইংলিশ টয়লেট। এই হচ্ছে মোটামুটি ঘরের অ্যারেঞ্জমেন্ট। 1500 টাকা হচ্ছে ট্যারিফ, ট্রিপল বেডরুম। বেতলাতে একটু ঘরের ভাড়াগুলো বেশি। টিভিও রয়েছে এখানে। এছাড়াও ন্যাশনাল পার্কের মেন গেটের ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল পার্ক ভিউ। এই হোটেলের সামনে পার্কিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে। এটা হলো বেতলা ন্যাশনাল ফরেস্টের গেটের কাছেই মোটামুটি হোটেল বনবিহার। এটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে, অর্থাৎ এটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের। এটা হলো হোটেল বনবিহারের रिसेप्शन। 2 किस्म का रूम होता है, 1680 और 1900, 2 किस्म का रूम है। अच्छा, झारखंड टूरिज्म का वेबसाइट से बुकिंग होता है ना? ओके। খুব ভালো মেনটেন করা পার্ক এখানে রয়েছে। এই হচ্ছে বনবিহারের বিল্ডিংটা, এখানে থাকবার ব্যবস্থা রয়েছে। এটা বুকিং করতে হবে এই ঝাড়খণ্ড ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেখান থেকে। আমি ডেসক্রিপশন বক্সে এদের লিঙ্কটা দিয়ে দেবো, বুকিং লিঙ্কটা। মোটামুটি এদের রুম শুরু হচ্ছে 1500 টাকা ডবল বেডরুম, তার সঙ্গে জিএসটি আছে। এন্ট্রান্স করছি আমরা বেতলা ফরেস্টের মেন গেট দিয়ে। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে হলো রিসেপশন। বাঁদিকে পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িগুলো সাফারির জন্য ব্যবহার করা হয়। এইখানে টিকিট কাটার জায়গা। আমরা একটু পরেই টিকিটটা কেটে আমরা ঢুকবো ভিতরে।
হাতির কতগুলো মডেল বানানো রয়েছে এখানে, পরপর দুটো। এই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান দিয়ে গাড়িতে আমরা প্রবেশ করব বেতলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে। এখানে স্টাফদের বিভিন্ন রকমের থাকবার জায়গা। চলে এসেছি বেতলা ন্যাশনাল পার্কে। অনেকক্ষণ ধরে এই জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলতে চলতে আমরা চলে এলাম এর আগে এই বেতলা ন্যাশনাল ফরেস্টে। এর আগে আমরা দেখেছিলাম লোথ ফলস। লোথ ফলসের ভিডিও আপনারা দেখেছেন। তো এইবার এই হচ্ছে গেট, বেতলা ন্যাশনাল ফরেস্টের গেট। এবার আমরা রিসিপশনের ওখানে যাব, টিকিট কাটবো। 1200 টাকা করে টিকিট, পুরো গাড়ির টিকিট কেটে আমরা ন্যাশনাল ফরেস্টের ভিতরে ঢুকে পড়ব। তারপর দেখি আমাদের ভাগ্যে জন্তু জানোয়ার কিছু মেলে কিনা, দেখতে পাই কিনা। যদি দেখতে পাই তাহলে আপনাদেরও দেখাবো। তো আমরা এখন টিকিটটা কেটে নিচ্ছি রিসিপশন থেকে। 1200 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করে 1 ঘন্টার হচ্ছে সাফারি। এই সাফারিটা আমরা বিকেলে করব। এই সময় জন্তু জানোয়ার দেখার অনেকটাই স্কোপ রয়েছে। তো যাই আমরা রিসিপশনে। টিকিট কাউন্টার। हाँ तो सब ना दिए देने चलिए टोटल टिकट थोड़ा दिखाइए तो इसमें। हाँ पार्किंग का भी दे दिया ना। टिकट तो आप ही का होगा। हाँ हाँ तो टिकट का जरूरी है, पूरा आप ही का है। उधर से आके आपका दे देगा सर। पूरा ले लीजिए। ठीक है चलेगा। আমাদের ড্রাইভার সাহেব চলে যাচ্ছে টিকিটটা নিয়ে। ইনি যাবে আমাদের সঙ্গে, গাইড করবে। একশো টাকার ক্যামেরা চার্জ দিতে হলো আমাকে, ক্যামেরাটা যেহেতু ভিতরে যাচ্ছে। সাফারি 1200 টাকা, টোটাল 1300 টাকা দিতে হলো। আচ্ছা, আমার গাইড সাহেব যাচ্ছে আমাদের সঙ্গে আমাদের গাড়িতে। कौन कौन जानवर मिलेगा इधर? हाथी, बाइसन, जो भी रोड साइड जानवर आएगा सर। नहीं मिलता है हमको देखने का, तो हमारा लाख है तो देखेगा। हाथी, बाइसन मिलता है, बाइसन, लेपर्ड, लेपर्ड, ये सब देखने का मिलता है। अभी तो इस टाइम में तो ज्यादा चांस है जानवर मिलने ज्यादा का। चांस ज्यादा चांस है। তো সকালে এবং সন্ধ্যাবেলায় জানোয়ার দেখার চান্সটা অনেকটা বেশি। এখন দেখা যাক আমাদের ভাগ্য কিরকম। এ যাবে দাদা, এই গাইডিং করবে আমাদেরকে, যেখানে যা দেখাবে আমাদেরকে দেখাবে। ঠিক আছে দাদা, চলিয়ে। হ্যাঁ, এন্ট্রি করে নিলাম ভিতরে। এবার আমরা চলে যাচ্ছি জঙ্গলের মধ্যে। দেখা যাক, সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরেই। 1 ঘন্টার সাফারি, 4টে বেজে গেল। এখন দেখা যাক আমরা কি দেখতে পাই, আমাদের ভাগ্যে কি জোটে। ये जंगल जो है दादा, हाँ 1026 किलो स्क्वायर मीटर में है। अच्छा इधर एमपी कंधा फॉरेस्ट हाँ। और ये छत्तीसगढ़ से कनेक्टेड है। अच्छा। जिसमें कोई बाउंड्री फेंसिंग है। जो भी रोड साइड जानवर आएगा आपको दिखाया जाएगा गाड़ी खड़ी करके। अच्छा अच्छा। और ये जैसे बेतला नेशनल पार्क जो नाम पड़ा है सर, हाँ। जानवर पे ही पड़ा। जैसे जैसे जानवर मिला अच्छा। वैसे वैसे नाम पड़ा है। जैसे B4 बाइसन, B4 एलिफेंट। ফরেস্টের ভিতরে ঢুকেই প্রথমে নজরে পড়ল বাঁদিকে কিছুটা দূরে বেশ কয়েকটি হাতির দল ঘাস জমির ওপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। 3-4টি হাতি। আমাদের জঙ্গল সাফারির গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলল। বিকেলের পড়ন্ত রোদে জঙ্গল এক মায়াবী রূপ ধারণ করেছে। খুব উৎসুক দৃষ্টি নিয়ে আমরা এগিয়ে চলেছি। জঙ্গলের ভিতরে চোখের দৃষ্টি একেবারে নিবদ্ধ রেখেছি। চোখের কোনো পলক পড়ছে না। পাছে কোনো জানোয়ারের গতিবিধি আমাদের অদেখা রয়ে যায় এই ভয়ে। খুব সন্তর্পণে একেবারে দৃষ্টি নিবদ্ধ করে আমরা এগিয়ে চললাম সাফারির গাড়ি করে। প্রায় 3 কিলোমিটার যাওয়ার পর
বাঁদিকে নজরে পড়ল বেশ কিছু স্পটেড ডিয়ার বা চিতল হরিণ। বেশ সুন্দর বহু শাখা বিশিষ্ট এদের শিং, আর গায়ে অপূর্ব সুন্দর সাদা সাদা ছাপ। দেখতে পেলাম মরা গাছের গুড়ির উপর সারিবদ্ধভাবে বসে রয়েছে কিছু ইন্ডিয়ান মানকির দল। প্রায় 1315 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বেতলা ন্যাশনাল পার্কটি বিস্তৃত। বেতলা ফরেস্ট হল একটি প্রাচীন টাইগার রিজার্ভ ফরেস্ট। 1932 সালে ভারতবর্ষের সর্বপ্রথম ব্যাঘ্র গণনা হয়েছিল এই বেতলা ফরেস্টেই। এই জঙ্গলে রয়েছে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ভল্লুক, চিতা, হায়না, হরিণ, বাঘ, নীলগাই প্রভৃতি। এছাড়া রয়েছে নানান প্রজাতির পাখি। ঘণ্টাখানেক জঙ্গলে ঘুরে আমরা আস্তে আস্তে ফিরে চললাম। এই যাত্রায় দেখা হলো বেশ কিছু হরিণ। জঙ্গলের জানোয়ার দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। নেক্সট ট্রিপে আরো ভালো করে জঙ্গলকে দেখবার আশা নিয়ে আমরা আস্তে আস্তে ফিরে চললাম। কাল সকালে আমরা দুটো স্পট কভার করব। একটি হলো পালামো ফোর্ট, অপরটি হলো কেইচি সঙ্গম। দ্বিতীয় দিন সকালে বেতলা ফরেস্ট থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম পালামো ফোর্ট দেখতে। দূরত্ব 5 কিলোমিটার। দুপাশে জঙ্গল, আর এই জঙ্গলের বুক চিরে কালো পিচের আঁকাবাঁকা রাস্তা। নভেম্বরের প্রথম সপ্তাহ, একটু হালকা ঠান্ডার আমেজ রয়েছে। কুয়াশার অবগুণ্ঠনে এখনো ঢেকে রয়েছে চারিদিকের গাছপালা। মিনিট 20 জার্নি করে আমরা চলে এলাম ধ্বংসপ্রাপ্ত পালামো ফোর্টের সামনে। বেতলা ফরেস্টের কাছাকাছি দুটি ভালো জায়গা আছে দেখার। তার মধ্যে একটা হলো পালামো ফোর্ট। বেতলা ফরেস্ট ন্যাশনাল পার্কের যে গেট আছে সেখান থেকে 4 কিলোমিটার দূরে এই ফোর্ট। চলে এসেছি ফোর্টের সামনে। প্রতাপ রায় তৈরি করেছিল এই ফোর্টটা। তো এরকম এখানে দুটো ফোর্ট ছিল, একটা পুরনো ফোর্ট, একটা নতুন ফোর্ট কিছুটা ধ্বংস হয়ে গেছে। এবার ফোর্টের আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখি পালামো ফোর্ট। এখানে দুটি ফোর্ট নির্মাণ করা হয়েছিল, একটি পুরনো কেল্লা, একটি নতুন কেল্লা। আমরা পুরনো কেল্লাটি পর্যবেক্ষণ করতে চলে এলাম। প্রথমে চেরো উপজাতিদের রাজবংশের রাজারা তৈরি করেছিল এই দুর্গ দুইটি।
এখানে দুটি কেল্লারই ধ্বংসস্তূপ রয়েছে। এই দুটি কেল্লা পালামো ফোর্ট নামে খ্যাত। পুরনো কেল্লাটি সমতলে তৈরি করা হয়েছিল। চের রাজবংশীয় রাজা প্রতাপ রায় কর্তৃক 1628 থেকে 1635-এর মধ্যে এটি তৈরি। পুরনো দুর্গটি সমতলে নির্মিত হলেও নতুন দুর্গটি তৈরি হয়েছিল পাহাড়ের উপরে। এই নতুন কেল্লাটি নির্মাণ করেছিলেন তার পরবর্তী বংশধর মেদিনী রায় 1673 সালে। আস্তে আস্তে আমরা ফোর্টের ভিতরে প্রবেশ করছি। দেখি ভিতরে কি আছে, ধ্বংসাবশেষ কতটুকু কি দেখা যায়। এই দুর্গের প্রবেশের জন্য 3টি গেট রয়েছে। চুন, সুরকি ও ইট দিয়ে তৈরি হচ্ছে এই সমস্ত দুর্গটি। এর ফটকগুলি মোটামুটি 30 থেকে 40 ফুট উঁচু, কারণ এই ফটক দিয়েই হাতি ঘোড়া নিয়ে সৈন্য সামন্তরা প্রবেশ করত। মেন তোরণ থেকে বেরিয়ে আরেকটা তোরণ রয়েছে। এখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। চারিদিকে জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে ফোর্টটা। এই দুর্গ দুটির মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে। 1660 সালে দাউদ খান এই পালামো ফোর্ট আক্রমণ করেছিলেন এবং চেরোদের পরাজিত করে এখানকার মন্দিরগুলি ধ্বংস করেন। তখন চেরো উপজাতিরা দুর্গ রক্ষা করতে না পেরে জঙ্গলে পালিয়ে যায় এবং এই দুর্গে দখল নেয় দাউদ খান। পরবর্তীকালে 1772 সালে দুর্গ দুটি ব্রিটিশদের দখলে চলে আসে। এইটা হচ্ছে উপরে উঠবার রাস্তা। এখান দিয়ে সিঁড়ি রয়েছে, এখনো সিঁড়িগুলো অক্ষত রয়েছে। এখানে আস্তে আস্তে উপরে উঠে যাওয়া যায়। পুরো খাড়া সিঁড়ি, কিন্তু পুরো খাড়া সিঁড়ি, আস্তে আস্তে উপরে উঠতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে নতুন ফোর্টটি, যেটি তৈরি করেছিলেন মেদিনী রায়। এই ফোর্টটিতে ওপরে উঠবার পথ বন্ধ রয়ে গেছে, তাই বর্তমানে সবাই পুরনো ফোর্টটিই দেখে। চলে এসেছি পালামো ফোর্টের একেবারে ওপর দিকে। এখানে এসে দেখতে পাচ্ছি যে আমরা এই যে এখানে ফুটোগুলো রয়েছে বা ছিদ্রগুলো, এখান থেকে নজরদারি করার একটা ব্যবস্থা ছিল। বিভিন্ন যারা ওয়াচম্যান থাকতো তারা এখান থেকে, মানে দুর্গ রক্ষাকারী যারা ছিল তারা এখান থেকে বসে বিভিন্ন গোলা বারুদ ইত্যাদি নিয়ে এই দুর্গকে রক্ষা করার ব্যবস্থা করতো, বহিঃশত্রুকে নজর রাখতো। এ পাশেও একটা দেখতে পাচ্ছি আমরা, এরকম রয়েছে নজরদারি করার একটা জায়গা। আবার এই পাশেও রয়েছে, এ পাশেও একটা রয়েছে। এরকম চতুর্দিকেই ছিল, চারিদিক থেকে যাতে ফোর্টকে নজরদারি করা যায় সেরকম একটা ব্যবস্থা। আরও ওপাশে দুটো ভেঙে পড়েছে,
তো আমরা এবার চারিদিকে একটু ঘুরে ঘুরে ফোর্টটাকে ভালো করে দেখি। ফোর্টের উপর থেকে নিচে দেখা যাচ্ছে পালামোর পাহাড় ও জঙ্গল। ফোর্টের অনেক বড় অংশ ছিল, এখন সমস্ত ধ্বংসপ্রাপ্ত। এইখানে দেখা যাবে, এটা পাঁচিলটা দেখা যাবে ফোর্টের, এই যে ওই পাশে শেষ পাঁচিলটা দেখা যাচ্ছে। ওই দিয়ে চারিদিকে গিয়ে এইখান থেকে এসে এই পর্যন্ত ছিল অংশ। পালামো ফোর্ট দেখে এবার চললাম কেচকি সঙ্গম দেখতে। দূরত্ব 15 কিলোমিটার। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই জায়গাটি ডালটনগঞ্জ এলাকার মধ্যে অবস্থিত। আধ ঘন্টা ড্রাইভিং করে আমরা চলে এলাম কেচকি সঙ্গম এলাকায়। পৌঁছে গেলাম একেবারে নদীর পাড়ে। এখানে রয়েছে নদীর পাড়ে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি বাংলো। এখানেই শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি নামক বিখ্যাত ছায়াছবির। এই বাংলোটি বুকিংয়ের জন্য যোগাযোগ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে আসলে এই বাংলোয় এক রাত্রি কাটিয়ে যেতে পারেন। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম সঙ্গমের দিকে। নদীর পাড়ে অনেকটা এলাকাব্যাপী বালির চর পড়ে রয়েছে। এই বালির চড়া পেরিয়ে আস্তে আস্তে পৌঁছতে হবে সঙ্গমের কাছে। সঙ্গমের দৃশ্য দেখবার জন্য বালির পথ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। চলে এসেছি কেচকি সঙ্গমে। কেচকি সঙ্গমটা হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থল। দাঁড়িয়ে আছি এই সঙ্গমস্থলে। এই সঙ্গমস্থলে এদিক থেকে এসছে ঔরঙ্গা নদী, এদিক থেকে এসছে ঔরঙ্গা নদী। ঔরঙ্গা নদী এসে আস্তে 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 এখানে এসে মিট করেছে নর্থ কোয়েল নদীর সঙ্গে। নর্থ কোয়েল নদীর সঙ্গে মিট করেছে। ওই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে নর্থ কোয়েল নদী, ওদিক থেকে এসে নর্থ কোয়েল নদী এসে মিট করেছে এইখানে। এই জায়গাটা কেচকি, জায়গাটার নাম ডালটনগঞ্জ থেকে 10-15 কিলোমিটার আগে এই ডালটনগঞ্জ এলাকাতেই পড়ছে এই কেচকি সঙ্গম। তো চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, জঙ্গল দিয়ে ঘেরা। পালামো জঙ্গলের মাঝখানে হচ্ছে এই রিভার সঙ্গমটা, এই নদীর সঙ্গমটা। চারিদিকে পাহাড় এবং জঙ্গল। পালামোর জঙ্গল আমরা বিভিন্ন সাহিত্যে পড়েছি। তো সেই জঙ্গলের মাঝখানে হচ্ছে এই সঙ্গমটা। এখানে বনবাংলোও রয়েছে থাকার জন্য। এই নদীর বিশেষত্ব হচ্ছে এই নদীতে সবসময় জল থাকে। বর্ষার জলে পুষ্ট নদী, তা সত্ত্বেও কিন্তু এখানে জল থাকে। এখনও দেখতে পাচ্ছেন ভালো জল আছে। এটা হচ্ছে নভেম্বর মাস, সবসময় প্রায় জল থাকে। এটা হচ্ছে এই নদীর বৈশিষ্ট্য। তো আমরা এই সঙ্গমটা ভালো করে দেখি, তার বিভিন্ন এলাকার ভিডিও ক্লিপস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এনজয় করুন কেচকি সঙ্গম।
বেতলা ফরেস্ট ও তার আশেপাশের জায়গাগুলি দেখে এবারে ফিরে চললাম রাঁচির দিকে। এর পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন রাঁচির খুব সুন্দর পাত্রাতু ভ্যালির দৃশ্য আর রাঁচি থেকে বিভিন্ন অপরূপ সুন্দর ওয়াটারফলসের দৃশ্য। এর সঙ্গে সঙ্গে থাকবে রাঁচির শহরের আশেপাশের কিছু সাইট সিন। আপনাদের কাছে পরবর্তী পর্বের ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও সম্বন্ধে বক্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।